আপনাকে 2 বছর সময় দিলাম, এর মধ্যে গ্যাসের দাম ঠিক করেন, এর মধ্যে বিদ্যুতের দাম ঠিক করেন, আপনি পেঁয়াজ রসুন আদার দাম কমায় নিয়ে আসেন। তা না করে হুট করে যে সচিবালয় ঘেরাও, এটা একটা হঠকারিতা বলে আমি মনে করি। আপনার তো সাংবাদিকতায় দীর্ঘ অভিজ্ঞতার, সেই অভিজ্ঞতার ঝুলিতে এখন আন্দোলন মানেই দেখা যায় পার্লামেন্টের দিকে ছুটে যাওয়া কিংবা সচিবালয়ে প্রবেশ করা কিংবা ঢোকার চেষ্টা করা কিংবা যমুনা ঘেরাও, এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে কেন টার্গেট করে আন্দোলনের, এটা কি বল প্রয়োগের একটি মাধ্যম হিসেবে বেছে নিচ্ছে আন্দোলনকারীরা আপনার দৃষ্টিতে? কিংবা আগামী বিগত দিনের যে আন্দোলনের কর্মসূচিগুলো ছিল ঠিক এরকম সহিংস ছিল কিনা, আপনার একটু বিশ্লেষণ কিংবা সময়ের ব্যবধানে এই পরিবর্তনটুকু কেন আসলো? আন্দোলনে ঘেরাও কর্মসূচি এটা অস্বাভাবিক না কিছু না, কারণ এটা আমরা সবাই জানি। ঘেরাও আন্দোলনের সূচনা করেছিল বাংলাদেশে, এই উপমহাদেশে। এটা কিন্তু নতুন কর্মসূচি হিসাবে মাওলানা ভাসানী শুরু করেছিলেন, কিন্তু তিনি শুরু করেছিলেন কার বিরুদ্ধে? আইয়ুবের স্বৈরাচারের বিরুদ্ধে। অর্থাৎ সেই সময় তৎকালীন পাকিস্তানে আইয়ুব খানের একটা চরম স্বৈরাচারী অবস্থা ছিল, তার বিরুদ্ধে ঘেরাও শুরু হয়েছিল। শ্রমিকরা ঘেরাও করেছে টঙ্গী এবং বিভিন্ন জায়গায়, কারণ তখন মিল মালিকরা শ্রমিকদের নির্যাতন করত। আমরা দেখলাম জুলাই আন্দোলনের সময় ঘেরাও হয়েছে, জুলাই আন্দোলনের পরবর্তী যমুনার সেটাও ঘেরাও বলা যায়, কারণ যমুনার সামনে প্রতিদিনের বিক্ষোভ। তো এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয়েছে। আর আজকে যেটা 11 দল যে সচিবালয় ঘেরাও করছে, একটা সরকারের বয়স হয়েছে মাত্র 6 মাস, এবং এই সরকারের সাথে যে 11 দলও কিন্তু সম্পৃক্ত, কারণ 11 দল এই পার্লামেন্টের প্রধান বিরোধী দল। তো বিরোধী দল তো সরকারের অংশ। তো তারা পার্লামেন্টে আলোচনা না করে পার্লামেন্টের বাইরে এসে রাজপথে এইভাবে ঘেরাও, অন্ততপক্ষে 3টা বছর তো যেতে দিতে হবে। অর্থাৎ সাধারণত এইগুলো ঘটে গণতান্ত্রিক আন্দোলনের একটা পর্যায়ে, যে এটা সচিবালয় ঘেরাও বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও, এটা হচ্ছে সর্বোচ্চ কর্মসূচি। এরপর তো আর কর্মসূচি থাকে না। তা প্রথমেই তারা তাদের সর্বোচ্চ কর্মসূচিতে চলে গেলেন। এটা আমার কাছে মনে হয় 11 দলীয় রাজনীতির বা জামাতের, 11 দলের তো প্রধান দল জামাতের রাজনীতির একটা দেউলিয়ত্ব ছাড়া আর কিছু না। যেমন ধরেন, দ্রব্যমূল্যের কথা বলছে, বিদ্যুতের কথা বলছে, গ্যাসের কথা বলছে, দুদুভাই বললেন। তো গ্যাস এবং বিদ্যুতের সমস্যাটা কিন্তু এই সরকার এসে সৃষ্টি করে নাই। এবং গ্যাস এবং বিদ্যুতের যে সংকট, একটা হলো যে আন্তর্জাতিক এই ইরান যুদ্ধের কারণে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধের কারণে গ্যাসের সংকট বা সংকট একটা বৈশ্বিক। এবং তারও আগের যে সরকার ছিল, শেখ হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার, তারা বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে বা গ্যাস আমদানির ক্ষেত্রে যে চুক্তিগুলো করে গেছে, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের সরকারের অনুকূলে অথবা রাষ্ট্রের অনুকূলে এই চুক্তিগুলো হয় নাই। তো এই চুক্তিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয়েছে বিদেশি শক্তির বা বিদেশি সরকারের অনুকূলে। যেমন ধরেন, আমরা আদানির সাথে যে চুক্তিটা করা আছে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেটা চেষ্টা করেছিল বাতিল করার, কিন্তু এটা বাতিল করা সম্ভব না, কারণ এখানে এমন সমস্ত গ্যারান্টি ক্লজ দেওয়া আছে, বাতিল করতে হলে একটা বিপুল অঙ্কের টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তো একইভাবে বিদ্যুৎ, যেটা রামপাল বিদ্যুৎ কেন্দ্র আমাদের জন্য তো একটা বিস্ফোরক, যে আমার সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস করে দিচ্ছে। এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রের যে উৎপাদনের যে বন্টন ব্যবস্থা, সেটাও কিন্তু আমাদের অনুকূলে না। তো এই রকম বিপজ্জনক সমস্ত চুক্তি করে গেছে। তারপরে গ্যাস আমদানির ক্ষেত্রে আগের সরকার স্পট টেন্ডার করে গ্যাস আনত, অর্থাৎ একটা স্থায়ী চুক্তি তারা করে যায় নাই। তারা যদি স্থায়ী চুক্তি করে যেত, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। বা এটা সাধারণত করা হয়, স্পট টেন্ডার করা হয় কখন? এটা হচ্ছে
এটা হলো মানে কমিশন বাণিজ্যের জন্যে, অর্থাৎ প্রতিবার কেনা হবে, প্রতিবার টেন্ডার হবে, অর্থাৎ প্রতিবার পৃথক পৃথকভাবে কমিশন পাওয়া যাবে। তো এটার স্থায়ী সমাধান আগের সরকার করে যায়নি। তো এইটা আজকে যারা বিরোধী দল আছে জামাতের, এদের তো না জানার কথা না, এরা তো সবই জানে, জেনে শুনে বুঝে তারা এই সরকারকে যদি এটার উপরে দায়িত্ব চাপায় দেয়, ঠিক হবে না। আমি একজন সাংবাদিক হিসাবে এই সরকারের আমি দেখি অনেক ব্যর্থতা আছে, সেই সমালোচনাগুলো করা যেতে পারে। যেমন এই সরকার বিদ্যুতের দাম বাড়ার চেষ্টা করছে, গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করছে, এটা ঠিক না। কারণ মানুষের যে অর্থনৈতিক অবস্থা চিন্তা করে এগুলো হওয়া উচিত, অত সেই জায়গায় তারা যাচ্ছে না। তারপরে দ্রব্যমূল্যের কথা যদি বলেন, আমি তো মনে করি যে এখন যে মানে আলু পটল বেগুনের যে বাজারের যে অবস্থা, এটা কিন্তু খুব উচ্চ মূল্য বলা যাবে না, এটা বলার কোনো কারণ নাই। আজকে পেঁয়াজের দাম কত, আজকে তেলের দাম কত, মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। তারপরেও এটা নিয়ে তারা শাউট করতে পারে, তাই না? কারণ তেলের দাম কিছুটা বেড়েছে, চালের দাম ওইভাবে বাড়ে নাই, তো এইটা নিয়ে তারা বলতে পারে। কিন্তু এই বলার জন্যে সচিবালয় ঘেরাও, এইটা আমার কাছে মনে হয় যে এরা মানে হয়েছে কি, বিগত নির্বাচনের সময় ওরা স্বপ্ন দেখছিল সরকারে যাবে, তারা ক্ষমতায় যাবে, তারা প্রচার করেছে এবং তারা নানান ধরনের কনস্পিরেসিও করেছে, বিপুল টাকা তারা খরচ করেছে তাদের অনুকূলে আনার জন্যে। তো সেইটা তারা ব্যর্থ হওয়ার পর সেই ব্যর্থতার যে জ্বালা যন্ত্রণা, সেইটা এখনও তারা ভুলতে পারছে না। এইটারই প্রভাব মনে করছেন? এইটারই প্রভাব যে আপনার নিশ্চয়ই মনে আছে 91 সালে নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হওয়ার পর বিএনপি যখন ক্ষমতা নিল, বেগম জিয়ার নেতৃত্বে যখন সরকার গঠিত হলো, তার ঠিক পরের দিনই শেখ হাসিনার উচিত ছিল ওই সরকারকে গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী অভিনন্দন জানালো, কিন্তু অভিনন্দন জানানোর পরিবর্তে তিনি বললেন এই সরকারকে আমি একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না। তার মানে হচ্ছে একটি অগণতান্ত্রিক চিন্তা এবং এটাকে স্বৈরাচারী চিন্তা। তা আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে জামাত ইসলামী কিন্তু শেখ হাসিনাকে অনুসরণ করছে, স্বৈরাচারকে অনুসরণ করছে। আজকে এই সরকারকে তার সময় দিতে হবে, টাইম লিমিট বলতে পারে যে এই সময়ের মধ্যে গ্যাস সমস্যার সমাধান করো। বিরোধী দলের কাজ তো এইটা, জনগণের পক্ষে কথা বলা। বলতে পারে যে ভাই আপনাকে 2 বছর সময় দিলাম, এর মধ্যে গ্যাসের দাম ঠিক করেন, এর মধ্যে বিদ্যুতের দাম ঠিক করেন, আপনি পেঁয়াজ রসুন আদার দাম কমায় নিয়ে আসেন। তা না করে হুট করে যে সচিবালয় ঘেরাও, এটা একটা হঠকারিতা বলে আমি মনে করি।